তারাপীঠের শ্মশানে নাকি একসময় লুকিয়ে থাকতেন, আর সেই সময় তিনি ফেরার। পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাকে। ছাই ভস্যও কি মাখতেন? লোকালয় থেকে দূরে থাকতে গিয়ে নাকি মাছ পুড়িয়ে খেতেন। গুঞ্জন রটনা গালগল্পই একজনকে চরিত্র করে তোলে। মিথ নামক আশ্চর্য বস্তুতে ভর করে কেউ কেউ মহানায়ক থেকে হয়ে ওঠেন কিংবদন্তি। সেসব গল্প কতটা সত্যি কতটা মিথ্যে সে আর ফিরে দেখে না লোকজন, দেখে শুধু সেই চরিত্রকে, যাকে ঘিরে এত কাহিনী, এত গাল গল্প, এত মিথ। তিনি যে বাংলার রাজনীতির কিংবদন্তি চরিত্র তাহার বলার অপেক্ষা রাখে না। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ এসেছি এক নতুন বিষয় নিয়ে। বিষয় না বলে এটাকে বরং বলা উচিত একটা সিনেমার গল্প। একেবারেই তাই, সিনেমাকেও হার মানাতে পারে এমন গল্প। চলুন সেই গল্পে পা রাখা যাক। সালটা 1996। বাংলা পা রেখেছে বিধানসভা ভোটে। সেই ভোটে একজন অবাক করা প্রার্থীও আছেন। তিনি আছেন ঠিকই, কিন্তু কোথাও আবার নেইও। শুধুমাত্র নবগ্রামের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে তাঁর কণ্ঠস্বর। মাইকে বাজছে, আর মনের খুব গভীরে বাজছে। প্রার্থী নিজে উপস্থিত নেই, অথচ তাঁর কণ্ঠস্বর কি করে শোনা যাচ্ছে? এই ইনোভেটিভ আইডিয়া এলো কি করে মাথায়? তখন তিনি ফেরার, ফলে কলকাতার এক স্টুডিওতে বসে নিজের ভাষণ রেকর্ড করিয়েছিলেন, আর সেই ভাষণ বাজিয়েছিলেন সারা নবগ্রাম জুড়ে। রাতের অন্ধকারে নবগ্রামে মাঝে মাঝে হঠাৎ দেখা যেত তাকে, কখনো পাড়া বৈঠকে অথবা ছোট জমায়েতে। পুলিশ আসার আগেই রাতের অন্ধকারে মিলিয়ে যেতেন আবার। তিনি পলাতক ঠিকই, কিন্তু ভোটে তো দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনের কাছে কিভাবে নমিনেশন জমা করেছিলেন সে নাকি এক আশ্চর্য গল্প। তার থেকেও বেশি চমকে দেওয়া ঘটনা কি জানেন? মাইকে বাজা ওই কণ্ঠস্বরেই ভরসা রেখেছিল সাধারণ মানুষ। ভরা বামফ্রন্ট জামানায় তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছিল নবগ্রাম। সেই নবগ্রাম 1996 সালে ভোটে জিতিয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। সেই অধীর রঞ্জন চৌধুরী আবার 30 বছর পর বাংলার বিধানসভা ভোটে। দুবছর আগে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। 25 বছরের সাংসদ পর্ব ছেদ হতেই কি বাংলার রাজনীতিতে পা রাখলেন, নাকি নিজেই অস্তিত্বের সংকটে ভুগছেন? অধীর চৌধুরীকে নিয়ে এমন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি কংগ্রেসের সদর দপ্তরে বা কংগ্রেসীদের যারা নেতা, যারা কংগ্রেসের, সেই অর্থে তাদের যদি কাছাকাছি যাওয়া যায়, তাহলে বেশ কিছু যুক্তি শোনা যাচ্ছে। দুটো বিষয় যার মধ্যে বেশ প্রবল। কি কি জানেন? এক নম্বর হচ্ছে, সোনিয়া গান্ধী নিজেই চেয়েছেন অধীর ভোটে দাঁড়ান এবার। আর একা লড়াই করার সিদ্ধান্ত নেওয়া কংগ্রেস বাংলার বুকে সেরা মুখ খুঁজতে গিয়ে অধীর ছাড়া আর বিকল্প কাকে পাবে? ফলে অধীরেই আস্থা, অধীরই ক্যাপ্টেন। কারণ রাজ্য হোক আর কেন্দ্র, কংগ্রেস খুব ভালো করে জানে তৃণমূল এবং বিজেপিতে লীন হয়ে যাওয়া পুরনো কর্মীরা একমাত্র ফিরতে পারেন অধীর চৌধুরীকে দেখেই। নায়ক থেকে কিংবদন্তিতে উত্তরণের জন্য অনেক মশলা লাগে। অধীরের বর্ণময় চরিত্রে সেসবের কোনো অভাব কোনোদিন ছিল না। স্কুলে পড়ার সময় পড়েছিলেন নকশাল আন্দোলনের মোহে। তখন ক্লাস 9-এ পড়েন, ফলে পড়াশোনায় ইতি ওইখানে। কেন নকশাল আন্দোলনে পা রেখেছিলেন? এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, বেশ কয়েক বছর আগের পুরনো একটা সাক্ষাৎকার, সেখানে দেখছিলাম অধীর বলছেন গরিব মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন দিন বদলের। স্বপ্ন অনেক সময় মানুষকে বদলে দেয়, কিন্তু স্বপ্ন অনেক সময় কঠিন পরীক্ষার মুখেও ফেলে। অধীরের ক্ষেত্রে দুটোই হয়েছে। পরীক্ষার দিকে প্রথম নজর দেওয়া উচিত। নকশাল আমলে তখন চূড়ান্ত খারাপ অবস্থা, চতুর্দিকে চলছে ধরপাকড়, পুলিশ যখন তখন যেখানে সেখানে রেড করছে। এই পরিস্থিতিতে অধীরও ধরা পড়লেন পুলিশের হাতে, এবং সেই ধরা পড়া বেশ রোমহর্ষক একটা গল্প। অধীরের বোনের তখন বিয়ে, তো দীর্ঘদিন ধরে তিনি ফেরার, বোনের বিয়ের খবর পেয়ে ঠিক করলেন যে বিয়েতে আজকে যাব, একবারের জন্য হলেও হাজির থাকতে হবে। আর সেখানেই যে পুলিশ জাল পেতে রেখেছে তার জন্য, সেটা জানতেন না। পা রাখা মাত্রই
ধরা পড়েন, গ্রেপ্তার হন এবং জেল। আমরা অনেকের ক্ষেত্রে বলি তার জীবন এত বর্ণময় যে তাকে ঠিক গল্প বলা যায় না, উপন্যাস বলতে হয়। অধীরও খানিকটা সেরকম বা পুরোটাই সেই রকম এক রোমহর্ষক উপন্যাস। অধীরের রাজনৈতিক জীবনে পা রাখা কমিউনিস্ট মতাদর্শের মধ্যে দিয়েই। প্রথমে তিনি আরএসপির হয়ে রাজনীতির ময়দানে পা রাখেন, খানিকটা সিটুর হয়ে, মানে সিপিআইএম এ যে ট্রেড ইউনিয়ন রয়েছে তাদের হয়ে কাজ করতেন। কিন্তু একটা সময় এই বামেদের সঙ্গে বা বাম ধারার সঙ্গে, বাম আদর্শের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ফলেই আস্তে আস্তে সরে এসেছিলেন। এমন সময় মানে ৮-এর দশকে বাংলার রাজনীতি এক লড়াকু মেয়েকে দেখে ফেলেছিল। তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় খানিকটা ঝিমিয়ে পড়া কংগ্রেসকে জাগানোর জন্য মুর্শিদাবাদ থেকে উঠে এলেন এক দুরন্ত যুবক, এক টগবগে তেজি যুবক, যিনি বাম শিক্ষায় শিক্ষিত কিন্তু নিজের আদর্শে বলীয়ান। অধীর চৌধুরী সে সময় যোগ দিলেন কংগ্রেসে। আর তারপর থেকে যেন ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করলো। একদিকে যেমন বামেদের দাপট মুর্শিদাবাদে, অন্যদিকে তেমনি অধীরের লড়াই। আর সেই তুমুল টানাপোড়েনের মধ্যে 1991 সালে নবগ্রাম থেকে ডেবিউ হলো, মানে ইলেকশনে অভিষেক হলো অধীর রঞ্জন চৌধুরী। তাকে কংগ্রেস টিকিট দিল ভোটে লড়ার জন্য। ঘটনাচক্রে সেই ভোটে তিনি হেরে গিয়েছিলেন। কিন্তু সে সময়কার একটা গল্প মাঝে মাঝেই ফিরে আসে আলোচনায়। ওই 91 সালের ভোটে নাকি প্রায় 300 জন সিপিআইএম এর কর্মী নাকি তাকে তাড়া করে নবগ্রাম ছাড়া করেছিল। এই নবগ্রামে অধীর ফিরলেন আরো 5 বছর পর, অর্থাৎ 1996 সালে। অধীর চৌধুরী তাহলে রাজনৈতিক গুরুকে না, এরকম তথ্য কিছু পাওয়া যাচ্ছে না, বা নিজেও কখনো এই ধরনের ব্যাখ্যা করেন না। অধীরের যারা বিশ্লেষণ, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অধীরের বিশ্লেষণ যারা বিভিন্ন সময় বা মূল্যায়ন যারা বিভিন্ন সময় করেছেন, তারা বলেন যে অধীর আসলে নিজের হাতে তৈরি করা এক ব্র্যান্ড, মানে নিজেই তিনি নিজেকে করেছেন। 9-এর দশকের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিরোধ চরম জায়গায় পৌঁছায়। এমনও শোনা যায় 1996 সালে যে ভোটে টিকিট দেওয়া হয়েছিল সেই টিকিটের নাকি ঘোর বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দল তাকে টিকিট দেয় এবং তিনি নবগ্রাম থেকে ভোটে দাঁড়ান এবং জেতেন। মমতার সঙ্গে সেই যে যুদ্ধ বা সেই যে দ্বৈরথ বা সেই যে মনোমালিন্য, সেটার ধারা কিন্তু আজও একই রকম ভাবে বহমান। অর্থাৎ বাংলার রাজনীতিতে মমতার ঘোর বিরোধী হিসেবে অধীর চৌধুরী আজও যথেষ্ট পরিচিত এক মুখ। অধীর রঞ্জন চৌধুরী কাহিনী না, মানে গল্প, জীবনের গল্প। আমি যেমন শুরুতেই বললাম, যারা সিনেমার মতন গল্প, কিছু কিছু ক্ষেত্রে সিনেমাকেও হার মানিয়ে দেওয়া গল্প। এই অধীর চৌধুরীর গল্প না, মানে আপনি বুঝতে হলে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সুতো তৈরি করে একটা, আমরা যেমন মালা গাঁথি টাইপ, ওই রকম করতে করতে এগোতে হবে, তবে অধীরের জীবনের ঘটনাকে বা জীবনকে খুব ভালোভাবে জানা যাবে। তার কারণ অধীরের জীবনে এত টুইস্ট থেকেছে, ছোট ছোট এমন এমন মোড় থেকেছে, যেখান থেকে অধীর আস্তে আস্তে সেই মোড়গুলো পার করে বা সেই মোড়গুলোর মধ্যে দিয়ে অধীর আসলে আজকের অধীর রঞ্জন চৌধুরী হয়ে উঠেছেন। অধীর বরাবরই একটু ডাকাবুকো ক্যারেক্টারের লোক, নকশাল আন্দোলন করেছেন, ফলে ওই ধরনের একটা চরিত্র তো হবেই। তো অধীর কখনো বামেদের বিরুদ্ধে লড়েছেন, কখনো তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন, কখনো বিজেপির বিরুদ্ধে লড়েছেন, কিন্তু যখনই লড়েছেন বুক ঠুকেই লড়েছেন। আবার কখনো কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী দান করিয়ে দিয়েছেন, কিন্তু কোনোদিন পিছপা হননি। অর্থাৎ যা করেছেন সেটা নিজ মুখে স্বীকারও করে নিয়েছেন। এই অধীরকে যে কারণে মানুষ কখনো দূরে ঠেলে দেয়নি, বরং বরাবরই কাছে ডেকে নিয়েছে, কাছে টেনে নিয়েছে। এই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রেই হয় যারা অলওয়েজ নিজের সম্পর্কে খুল্লা থাকেন। যে কারণে অধীরের জীবন সম্পর্কে বলা হয় যে খোলা পাতার মতন। অধীরকে পড়া যায় যখন ইচ্ছে। অধীর সেই সুযোগ মানুষকে দিয়েছেন নিজের ইচ্ছেতেই। অধীর বরাবর বলেন তিনি চ্যালেঞ্জ নিতে তৈরি। গলা তুলে বলেন, আমি ধান্দার জন্য রাজনীতি করি না। এই অধীরই আবার চ্যালেঞ্জ নিয়ে প্রণব মুখার্জিকে জঙ্গিপুর থেকে একার দায়িত্বে ভোটে জেতান। এহেন অধীরকে মুর্শিদাবাদ ভালো না বেশে পারে বলুন তো? আর সেই কারণেই তো মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী নন, তিনি অধীর রবিনহুড চৌধুরী। যে কোনো দরকারে অধীরকে পাওয়া যায়, যে কোনো অদরকারেও অধীরকে পাওয়া যায় না।
অধীর রঞ্জন চৌধুরীকে শুধু মুর্শিদাবাদের ঘেরাটোপে আটকে রাখা যাবে না, অন্তত বাংলার রাজনীতির অ্যাঙ্গেল থেকে তো বটেই। যাকে দেশীয় রাজনীতিতে যিনি ভীষণভাবে প্রাসঙ্গিক, যিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, কংগ্রেসের যিনি গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় থেকেছেন, তাকে শুধুমাত্র মুর্শিদাবাদ দিয়ে তো বিচার করা যায় না। বাংলার রাজনীতিতে অধীরের এই যে প্রত্যাবর্তন, 1996 সালে নবগ্রাম থেকে বিধায়ক হলেন, 99 সাল থেকে তিনি আবার সাংসদ হয়ে গেলেন। 25 বছর পর সেখানে থাকার পর গত 2024-এ তিনি হেরে গেলেন লোকসভা নির্বাচনে। আবার যে বাংলার রাজনীতিতে তার ফিরে আসা, তার প্রত্যাবর্তন, এই ফিরে আসাকে কার্যত খানিকটা বাঁধিয়ে রাখার মতন ব্যাপার তৈরি হতে পারে যদি অধীর জিততে পারেন। বহরমপুরের যা চরিত্র, বহরমপুরের যা ছবি, বহরমপুরে তার যা জনপ্রিয়তা, বহরমপুরে তিনি যেভাবে রন্ধ্রে রন্ধ্রে বহরমপুরকে তিনি যেভাবে চেনেন, শুধু তাই নয়, বহরমপুরের মানুষ তাকে যেভাবে বরাবর গ্রহণ করেছে, আশা করা যাচ্ছে অধীর এখান থেকে ভোটে জিতবেন। ফলে অধীরের এই প্রত্যাবর্তন কিন্তু অনেকেই বলছেন বাংলার রাজনীতিতে নিশ্চিতভাবেই একটা অন্য মাত্রা যোগ করছে, একটা অন্য মাত্রা এনেও দেবে। তার কারণ কি জানেন, আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম যারা ম্যাক্সিমাম বামেদের লোকজন, এবং যাদের সঙ্গে এবার জোট হওয়ার কথা ছিল, যে জোটটা ভেঙে গেছে। ফলে একটা উষ্মার জায়গা থাকা দরকার, একটা কোথাও না কোথাও একটা বিরক্তির জায়গা থাকা দরকার, তা কিন্তু বামেদের তরফে অন্তত নেই। অন্তত আর কাকে নিয়ে আছে না আছে আমি বলতে পারবো না, কিন্তু অধীর চৌধুরীকে নিয়ে নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অধীর চৌধুরী বাংলার রাজনীতিতে যে স্তম্ভ যারা রয়েছেন, যারা বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হতে পারেন, যারা বাংলার রাজনীতির ভোল বদলে দিতে পারেন, যারা বাংলার রাজনীতিকে একটা সুস্থতা এনে দিতে পারেন, অধীর তাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। ঠিক সেই কারণে অধীর রঞ্জন চৌধুরীর জয় চাইছেন বামেদের অনেক নেতা। আর তাই 30 বছর পর বাংলার রাজনীতিতে ফিরে আসা, বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে দাঁড়ানো অধীরকে নিয়ে চর্চার শেষ নেই। একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, বহরমপুর কি তাকে জেতাবে? আমি তো অনেক কথা বললাম, কমেন্টে জানান কেন অধীর চৌধুরী জেতা উচিত। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যে বিষয় আপনাকে ছুঁয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।